হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। মদের গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে নীরার। ঠিকমতো শ্বাসও নিতে পারছে না সে, কিন্তু তাতে বিন্দুমাত্র খেয়াল নেই নীরবের। সে তো তার শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত। কুড়ে কুড়ে খাচ্ছে সে নীরার শরীর। অসহ্য যন্ত্রণায় ভুগছে নীরা, কিন্তু চিল্লাতে পারছে না, কারণ নীরব তার মুখ একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। তাছাড়া নীরব নীরার সদ্য বিয়ে করা স্বামী, তাই চাইলেও সে চিল্লাতে পারবে না। নীরবের প্রত্যেকটা স্পর্শে রয়েছে কেবল ঘৃণা, না আছে ভালোবাসা আর না আছে অনুভূতি। বারবার কামড় দিচ্ছে সে নীরার শরীরে, ফলে ব্যথায় কুকড়ে উঠছে নীরা। কিন্তু তার কিছু করার নেই, এই ব্যথায় যে তার সহ্য করতে হবে। একসময় নীরার শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সকালে নীরার ঘুম ভাঙতে সে শরীরের ব্যথায় কুকড়ে ওঠে। তার গায়ে শুধু একটা চাদর বিছানো, আর মুখ এখনো কাপড় দিয়ে বাঁধা। নীরার মুখে কাপড়ের বাঁধন খুলে পাশে তাকাতে দেখে নীরব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব নিষ্পাপ লাগছে নীরবকে, কিন্তু কে বলবে এর নিষ্পাপ চেহারার বিপরীতে একটা হিংস্র মানুষ লুকিয়ে আছে। কালকে রাতের কথা মনে পড়তেই মুহূর্তেই নীরার চোখ পানিতে ভিজে যায়। অসহ্য কষ্ট হচ্ছে তার, উঠে বসারও তেমন শক্তি নেই। তবু কোনো মতে গায়ে চাদর জড়িয়ে সে ওয়াশরুমে চলে যায়। তারপর পানির কল ছেড়ে সেটার নিচে বসে পড়ে আর অঝরে কাঁদতে শুরু করে, যেন একটু হলেও এই পানিতে তার কষ্টগুলো মুছে যায়। প্রায় 40 মিনিট পর নীরা ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বের হতেই নীরা নীরবকে সোফায় বসে থাকতে দেখে। ল্যাপটপে কি যেন কাজ করছিল সে। নীরাকে ওয়াশরুম থেকে বের হতে দেখেই বলে ওঠে, এটা তোর একার রুম না যে তুই 1 ঘন্টা ধরে ওয়াশরুমে বসে থাকবি। আর যদি এমন দেরি করিস তাহলে জানে মেরে ফেলবো। বলে নীরব রাগে গজগজ করতে করতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর নীরা সে হাবলার মতো নীরবের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, উনি মানুষ নাকি অন্য কিছু? ওনার মাঝে কি একটু অনুতপ্ত বোধ কাজ করছে না? কিভাবে এত নর্মাল বিহেভ করছেন উনি? ওনার কি কালকের কথা একটু মনে নেই? নীরা এসব ভাবছে, হঠাৎ সে দরজা ধাক্কানোর শব্দ পায়। দরজা খুলতে দেখে মিসেস মুজমাল দাঁড়িয়ে আছেন। নীরা কিছু বলতে যাবে তার আগে তিনি গর্জে ওঠেন, কিরে নবাব, যদি কয়টা বাজে খেয়াল আছে? এতক্ষণ ঘুমাচ্ছিলি কেন? ঘরের এতগুলো কাজ কি করবে শুনি? নাকি ভেবেছিস আমার ছেলের সাথে তোর বিয়ে হয়েছে দেখে আমি তোকে আমার মাথায় করে উঠে রাখবো? জীবনেও না, তুই রাস্তার মেয়ে, ছেলে রাস্তার মেয়েই থাকবি। কি ভাবছেন? নতুন বউয়ের সাথে শাশুড়ি এভাবে কথা বলছে কেন? আসলে এভাবে কথা বলতো না যদি নীরা আর তার মা নীরবদের বাসায় আশ্রিতা হিসেবে না থাকতো। নীরার পুরো নাম নীরাদ্রি রহমান নীরা। সবে মাত্র 18 বছরে পা দিয়েছে। লেখাপড়া শুধু ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত করতে পেরেছে। তারপর আর লেখাপড়া করার সৌভাগ্য হয়নি তার। এর মূল কারণ হয়তো এই যে নীরার বাবা নেই। নীরা যখন ছোট তখন তার বাবা মারা যান। নীরার নানু বাড়িতে কেউ ছিল না, আর যারা ছিল তারা বিদেশে চলে গিয়েছিল। তাই নীরা আর তার মা নীরার বড় চাচার বাসায় থাকা শুরু করে। নীরার বড় চাচার ছেলে নীরব। নীরা আর তার মাকে নীরবদের বাসায় থাকা কেউ পছন্দ করতো না, একমাত্র নীরব ছাড়া। সে নীরাকে নিয়ে সবসময় খেলাধুলো করত। খেলার পাখে মাঝে মাঝে 2-1টা কামড় দিত, ফলে নীরা ব্যথায় অনেক কান্না করত। তা দেখে নীরব হাসতে হাসতে বলতো, এই নীরাদ্র খান, নীরবের কথা না শুনলে এমনই হয়। এখন ভয়া ভয়া করে কাঁদলে কোনো লাভ নেই। বলে নীরব আরো জোরে জোরে হাসত। তারপর নিজেই নীরাকে আদর করে তার সাথে আবার খেলা করত। একমাত্র নীরবের জন্য নীরবের বাসায় রাখা হয়েছে, না হলে অনেক আগেই মিসেস মুজমাল তাদের বের করে দিত। তাছাড়া বিনা টাকা পয়সা খরচ করে তিনি অনেক ভালো 2টা কাজের লোক পেয়েছেন। তার আর কি চাই? যখন তখন নীরা আর তার মাকে বকতে পারেন, মারতে পারেন, বিনা অপরাধে অত্যাচার করতে পারেন, যা নয় তা বলতে পারেন। যা পরিবারে কারো চোখে না পড়লেও নীরবের চোখ এড়ায়নি। সে যথাসম্ভব নীরা আর তার মাকে ওসব অত্যাচার থেকে রক্ষা করত। কিন্তু নীরব বেটার স্টাডির জন্য আমেরিকায় যাওয়ায় নীরা আর তার মার ওপর এসব অত্যাচার আরো দ্বিগুণ বেড়ে যায়, যা সহ্য করতে করতে তারা দুজনেই অভ্যস্ত হয়ে যায়। এরপর আসে সেই দিন যেদিন নীরব বাংলাদেশে আসবে। নীরবের আসার কথা শুনে নীরা তো খুশিতে লাফালাফি শুরু করে দেয়। সে ভেবেছিল নীরব তাকে আগের মতো স্নেহ দিয়ে আগলে রাখবে। নীরবের মা কিছু বললে আগের মতো প্রতিবাদ করবে,
কিন্তু সে ভুল ছিল, কারণ নীরব যে আগের মতো নেই। তোর পেটের রং তো অনেক সাদা, কি মাখিস রে গায়ে? ঘরের অনেকগুলো কাজ করে নীরা সবেমাত্র বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথা ভাবছিল। হঠাৎ এমন কথায় চমকে ওঠে। পেছনে ফিরতে সে আরেক দফা চমকে যায়, কারণ নীরব তার একদম কাছেই দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে মাত্র 2-3 ইঞ্চি ফাঁক। নীরবের মুখে কেমন যেন এক রহস্যজনক বাঁকা হাসি। নীরা কিছু বুঝে ওঠার আগেই নীরব নীরার বুক থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। ফ্লোরে বসে 2 হাতে আবদ্ধ করে নেয় নীরার কোমর। তারপর অজস্র চুমু দিতে শুরু করে নীরার পেটে। কিন্তু তাতে কোনো ভালোবাসা প্রকাশ পাচ্ছে না, প্রকাশ পাচ্ছে শুধু ঘৃণা। আচমকা এইভাবে পেটে চুমু দেওয়ায় নীরার খুব অস্বস্তি লাগছে, কিন্তু তার চেয়েও বেশি ভয় কাজ করছে। নীরব কি আবার কালকের মতো আমার সাথে? ভেবেই ভয় আরো দ্বিগুণ বেড়ে যায় নীরার। ইতিমধ্যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তাছাড়া তারা এখন বারান্দায়, কেউ যদি তাদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে মারাত্মক পরিস্থিতিতে পড়তে হবে তাদের। কিন্তু এতে নীরবের কোনো খেয়াল নেই, সে তো নীরার পেটে চুমু দিতে ব্যস্ত। নীরা একটু ধাক্কা দিতেই নীরব নীরার পেটে একটা জোরে কামড় দেয়। ফলে নীরা আহ বলে চিল্লিয়ে ওঠে। কিন্তু এসবের কোনো ভ্রুক্ষেপ না করে নীরব রুমে চলে যায়। ব্লাডি বিচ, তোর শাড়ির আঁচল ঠিক নেই কেন? আর এই এই পেট বাইর করে রেখেছিস কেন? হ্যাঁ, ছেলেদের কি নিজের রূপ দেখাচ্ছিস? নীরব, আপনি এগুলো কি বলছেন? আমি কি করছি আর বলছি তুই জানিস না? আরে ছেলেদের প্রতি যদি এতই আকর্ষণ থাকে তাহলে পতিতালায় যা, এখানে কি করছিস? যদি বলিস তাহলে আমি নিয়ে যাব। কথাটা শুনে নীরা আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে চলে যায় নিজের রুমে। রুমে গিয়ে দেখে তার মা বিছানায় বসে বসে কাঁথা সেলাই করছে। নীরা তার মাকে দেখতেই তার যেন কষ্ট আরো বেড়ে যায়। সে তার মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে, তারপর কাঁদা শুরু করে দেয়। তা দেখে নীরার মা তাকে বলে, কি হয়েছে নীরা, কাঁদছিস কেন? কিছু না মা, এমনি শরীরটা ভালো লাগছে না। একটু আগে তো ঠিকই ছিলি, এখন আবার কি হলো? আচ্ছা যা, বিছানায় কতক্ষণ শুয়ে থাক, ভালো লাগবে। আমি তোমার কোলে শুব। আচ্ছা আয়। নীরা তার মায়ের কোলে শুয়ে থাকতে সবচেয়ে বেশি আরাম পায়, যেন সব প্রশান্তি মায়ের কোলে বিরাজ করেছে। মায়ের কোলে শুয়ে নীরা তার চোখ বন্ধ করবে, এমন সময় নীরার মা বলে ওঠে, নীরবের সাথে তোর দেখা হয়েছে? হুম তা গিফটটা দিয়েছিস ওকে? হুম কেমন লেগেছে? কিছু বলেনি তোকে? হুম কি হুম হুম করছিস? কি বলেছে বল? মা, আমার অনেক মাথা ব্যথা করছে, ঘুমাতে দাও। আচ্ছা ঘুমা, আমার সব কথা শুনলেই তো তোর মাথা ব্যথা শুরু হয়ে যায়। মা, তুমিও না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো আচরণ করো। কি করব, তোর মতো একটা বুড়ো মেয়ে পেলে মাদের মাঝে মাঝে বাচ্চা হতে হয়। হয়েছে, আর বলতে হবে না। বলে নীরা তার মাকে জড়িয়ে ধরে। তারপর নিজের চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসছে না তার। বারবার নীরবের কথাগুলো মনে পড়ছে। নীরা ভাবতেও পারেনি নীরব তার সাথে এমন ব্যবহার করবে, কিন্তু এমন করার কারণ কি নীরা বুঝতে পারছে না। প্রায় 2 ঘন্টা আগে নীরব আসার কথা শুনে নীরার আনন্দের শেষ নেই। আজ প্রায় 6 বছর পর নীরব বাংলাদেশে আসবে। নীরবের পড়ালেখা করার জন্য আমেরিকায় যাওয়া, তারপর আবার বাংলাদেশে ফিরে আসা, সব কেমন স্বপ্নের মতো লাগছে নীরার। অনেকদিন অপেক্ষা করেছে সে এই দিনটার জন্য। আজ তার অপেক্ষার প্রহর শেষ হবে। ভাবতেই কেমন যেন আনন্দ কাজ করছে নীরার মাঝে, কিন্তু তার সাথে অভিমানও কাজ করছে। বিদেশে যাওয়ার পর প্রথম কয়েকদিন নীরব তার সাথে যোগাযোগ করলেও পরে আর করেনি। তাই নীরা তার উপর অভিমান করেছে, অনেক অভিমান। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী থাকে না। ছাদ থেকে নীরবকে বাসায় ঢুকতে দেখে নীরা সব অভিমান ফোঁস হয়ে যায়। যোগাযোগ না করলেও নীরব মাঝে মাঝেই তার মা বাবার ফোনে তার নিজের কয়েকটা ছবি পাঠাতো, যা নীরা চুপি চুপি করে দেখতো। তাই নীরবকে চিনতে তার বেগ পেতে হয়নি। তাড়াতাড়ি করে নীরবের কাছে যেতেই নীরার মনে হয় নীরব বিদেশ যাওয়ার আগে তাকে একটা কথাই বলেছিল। নীরা শোনো, বলুন। আমি যখন বিদেশ থেকে আসব তখন তুমি একটা সাদা শাড়ি পরে তারপর আমার সাথে দেখা করতে আসবে, না হলে কিন্তু আমি তোমার চেহারা দেখবো না। তাই নাকি? আচ্ছা পরবো, কিন্তু এইটা বলার কারণ কি জানতে পারি? আমি যেহেতু বিদেশে যাচ্ছি সেহেতু অনেক দিনের জন্যই যাব, তখন হয়তো আমরা অনেক পাল্টে যাব। তাই আমি চাই যখন আমি বাংলাদেশে আসব তখন আমার এই সুন্দর পরিটা আগের থেকে কেমন সুন্দর হয়েছে তা দেখবো। কিন্তু তাই বলে শাড়ি কেন? কারণ তুই একটা পিচ্চি, আমি খুব ভালো করেই জানি। আমি বিদেশ থেকে আসার পরেও তুই পিচ্চি থাকবি।
তাই তোকে যেন একটু বড় দেখায়, তাই শাড়ি পরবি। বুঝলাম। বুঝলাম না, তুই শাড়ি পরবি, না হলে তোর সাথে আরই। কথাটা মনে পড়তেই মীরার মুখে হাসি ফুটে ওঠে। রুমে গিয়ে তাড়াতাড়ি একটা সাদা শাড়ি পরে নেয়, সাথে হালকা সাজ। তারপর নীরবের জন্য একটা রুমাল নেয়, যা সে নিজে হাতে নীরবের জন্য বানিয়েছে, যেখানে তার আর নীরবের নাম লেখা। নীরা রুম থেকে বের হয়ে নীরবের রুমের দিকে পা বাড়াবে। তার আগেই মিসেস মুজমাল নীরাকে ডেকে তাকে অনেকগুলো কাজ দেয়, আর নীরবের সাথে দেখা করতেই যারা যারা এসেছে তাদের ভালো মতো খেদমত করতে। এতে নীরার মন কিছুটা খারাপ হয়ে যায়। তাড়াহুড়ো করে সব শেষ করে আবার যখন নীরবের রুমের দিকে যাবে, তখন আবার নীরার পট আটকায় নীরবের ছোটবেলার ফ্রেন্ড তুর্য। কেমন আছো সুন্দরী? জি ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। তা কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? নীরব ভাইয়ের সাথে দেখা করতে। ও ভালো, যাও। বলে তুর্য চলে যায়। তুর্য চলে যেতেই নীরা এক দৌড় দেয় নীরবের রুমের দিকে। রুমে ঢুকতেই দেখে নীরব মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। নীরা সেসব খেয়াল না করে নীরবকে জড়িয়ে ধরে, তারপর বলতে শুরু করে। কেমন আছো নীরব? দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। রুমালটা নীরবের দিকে এগিয়ে দিয়ে রুমালটা এগিয়ে দিতে নীরব নীরাকে একটা জোরে থাপ্পড় মারে। ফলে নীরার হাত থেকে রুমালটা পড়ে যায়, কিন্তু তাতে নীরবের কোনো খেয়াল নেই। সে নীরাকে আরেকটা থাপ্পড় মেরে যা বলে তা নীরা শোনার জন্য প্রস্তুত ছিল না। ভেবেছিল এতদিন পর দেখা হওয়ার পর তারা দুজন দুজনকে এতদিনের সব জমানো কথা বলবে, কিন্তু এমন কিছু হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। অতীতের কথাগুলো মনে পড়তেই নীরা চোখ থেকে আপনা আপনি পানি পড়া শুরু করে। খুব কষ্ট লাগে অতীতের কিছু কিছু ক্ষত মনে পড়লে। আর সে ক্ষত যদি ভালোবাসার মানুষ দেয়, তাহলে আঘাত চায় সোজা বুকের বাঁ পাশে গিয়ে পেথে, যেমনটা নীরার হয়েছে। নীরবের এমন করার কারণ নীরা এখনো জানে না। হয়তো নীরাকে সে আর ভালোবাসে না, কিন্তু নীরব তাহলে তাকে বিয়ে করলো কেন? প্রশ্নটা বেশ ভাবায় নীরাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা রুমে চলে যায়। রুমে ঢুকতে নীরব নীরার মুখ বরাবর একটা বালিশ মারে। আচমকা বালিশ মারায় নীরা পড়তে পড়তে বেঁচে যায়। নীরবের দিকে তাকাতেই নীরব বকে ওঠে। যা বারান্দায় গিয়ে ঘুমা, তোকে আমার বিরক্ত লাগে, আমার কাছে আসবি না, যা বারান্দায় যা। নীরবের কথায় নীরা অবাক হয়ে তার দিকে তাকায়। এই কি সেই নীরব যাকে নীরা ভালোবেসেছিল? নীরবের এমন করার কারণ নীরা বুঝতে পারছে না। তাছাড়া নীরব যখন নীরাকে ভালোবাসেই না, তাহলে বিয়ে করেছে কেন? সে তো বলেনি তাকে বিয়ে করতে, আর না বলেছে স্পর্শ করতে। নীরবই তো তাকে স্পর্শ করে, তাহলে কেন এমন বলছে সে? নীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে নীরব বলে ওঠে। কিরে, কথা কানে যায় না, যা এখান থেকে। নীরবের কথা শেষ হওয়ার আগে নীরা বালিশ নিয়ে বারান্দায় চলে যায়। এত শত শত অপমান আর সহ্য হচ্ছে না নীরার। মাঝরাতে নীরার মনে হয় কেউ তার ঠোঁটে চুমু দিচ্ছে, তীব্র থেকে তীব্রভাবে। নীরা চোখ খুলতে দেখে নীরব তার উপর উবু হয়ে শুয়ে তাকে চুমু দিচ্ছে। এটা দেখা মাত্রই নীরা নীরবকে জোরে একটা ধাক্কা দেয়। আচমকা ধাক্কা দেওয়ায় নীরব একটু দূরে সরে যায়। নীরব দূরে সরতে নীরা নীরবকে আরেকটা ধাক্কা দিয়ে বলে। কি সমস্যা কি আপনার নীরব? কেন করছেন এমন? আপনি তো বলেছেন আমাকে আপনার ভালো লাগে না, তাহলে আমার কাছে কেন আসেন? আমি তো আসি না। হ্যাঁ হ্যাঁ, আগে আসতাম, কিন্তু এখন আপনার অপমান সহ্য করতে পারি না আমি। কেন করছেন এমন? প্লিজ বলুন, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। যদি আপনি আমাকে পছন্দ নাই করেন, তাহলে বিয়ে করেছেন কেন? আমি আপনাকে বলেছিলাম প্লিজ চলে যান, আমার আর ভালো লাগছে না এগুলো। একাধারে কথাগুলো বলে নীরা জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে। আর নীরব সে নিচের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে আছে। নীরার কথা শেষ হতেই নীরব পাশে থাকা টেবিলে একটা জোরে লাথি মারে, তারপর রুম থেকে বের হয়ে যায়। না না, শুধু রুম থেকে না, বাসা থেকেই বের হয়ে যায়। নীরার দিকে একবার ফিরেও তাকায় না। নীরবের আচরণ আচরণে নীরা কিছুই বোঝে না। এই ভালোবাসবে তো এই আবার কষ্ট দিবে, কেন এমন করে তা নীরাকে বললে কি হয়? কি এমন করেছে সে যে নীরব তাকে এভাবে শাস্তি দিচ্ছে? মাঝে মাঝে তো নীরার মনে হয় এখান থেকে অনেক দূরে চলে যেতে, কিন্তু তা করা যাবে না, কারণ আগে সে নীরবের জন্য এখান থেকে পালিয়ে যেত না, আর এখন তার বৃদ্ধ মার কারণে। এই বাড়িটাই তাদের শেষ সম্বল। এখান থেকে যদি তাকে আর তার মাকে বের করে দেয়, তাহলে সে তার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাবে? তাই সব কষ্ট সহ্য করে সে। কিন্তু নীরবের এসব যে তার সহ্য হয় না। ইচ্ছে করে নীরবকে অনেক কষ্ট দিতে, যা সে তাকে দিয়েছে, কিন্তু আফসোস সে তা পারবে না। ভেবে একটা দীর্ঘশ্বাস পেলে নীরা, আর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে নীরবে।
সকালে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু নীরব আসে না। খুব চিন্তা হচ্ছে নীরার। যেভাবে নীরব ঘর থেকে বের হয়েছে, না জানি বাইরে কোনো অঘটন ঘটায়। অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন নীরব বাসায় আসে না, নীরবকে কল দেওয়া শুরু করে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না, কারণ নীরবের ফোন সুইচ অফ। নীরা কি করবে বুঝতে পারছে না। তাছাড়া তার বাড়ির বাইরে যাওয়া নিষেধ, না হলে সে অনেক আগেই নীরবকে খুঁজতে বের হয়ে যেত, কিন্তু আফসোস সে সেটা পারবে না। আর এদিকে নীরার অনেক কাজও বাকি। সে তো আর এই বাড়ির বউ না, পরিবারের জন্য কাজের মেয়ে প্লাস আশ্রিতা, আর নীরবের জন্য রক্ষিতা। তাই কাজ করতে শুরু করে দেয়। না যে মিসেস মুজমাল তাকে আর তার মাকে অনেকগুলো কথা শোনাবে, যা নীরা সহ্য করতে পারলেও নীরার বৃদ্ধ মা পারবে না। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। তারপর আগে নিজের রুম পরিষ্কার করা শুরু করে। রুম পরিষ্কারের সময় নীরা একটা রুমাল পায়, যা নীরা নীরবকে দিয়েছিল। যখন নীরব আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল, নীরার ভাবতেও অবাক লাগে এখনো এটা আছে। সে তো ভেবেছিল নীরব এটা ফেলে দিয়েছে, কিন্তু এখনো এত যত্ন করে কেন রেখেছে সে? আসলে নীরব অনেক অদ্ভুত। কখন কি করে, কেন করে তা বলা মুশকিল। হঠাৎ নীরার চোখ যায় রুমালের একপাশে লেগে থাকা চায়ের দাগে। চায়ের দাগটা দেখে নীরার অতীতের ভয়ঙ্কর একটা কথা মনে পড়ে যায়। নীরব নীরার সাথে এমন বাজে ব্যবহার করায় নীরা ভেবেছিল সে আর নীরবের সামনে যাবে না, কিন্তু সে ভাবলেই তো হবে না। আর তাছাড়া সে কাজের মেয়ে, তার ইচ্ছার কোনো দাম নেই এখানে। যখন যা বলবে তখন তার সেটাই করতে হবে। মেহমান যাওয়ার সময় নীরাও সবাইকে বিদায় দিতে আসে। বিদায়ের এক পর্যায়ে তুর্য নীরাকে জড়িয়ে ধরে, যা কেউ না দেখলেও একজনের চোখ এটা এড়ায়নি। সে রাগে গজগজ করতে করতে চলে যায় তার রুমে। আর এদিকে নীরা সবাইকে এক এক করে বিদায় দিতে থাকে। প্রায় অনেকক্ষণ পর বিদায় পর্ব শেষ হয়। সবাই সবার মতো চলে যায় নিজ নিজ বাসায়। বাড়ির সবাইও তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। নীরাও তাই করছিল। নিজের রুমে যাবে ঠিক তখনই বাড়ির আরেক কাজের মেয়ে নীরাকে বলে, আফা, আপনারে নিবিড় ভাইয়া কইছে হাতের রুমে চা বানাইয়ে নিয়ে যাইতো। এত রাতে? আচ্ছা তুই যা, আমি চা বানিয়ে নিয়ে যাব। জি আচ্ছা আফা। বলে কাজের মেয়ে চলে যায়। আর নীরা সে তো মহা বিপদে পড়েছে, কারণ সে ভেবেছিল নীরবের সামনে যাবে না, কিন্তু এখন না গেলে নীরব রেগেও যেতে পারে। তারপর মিসেস মুজমালের সেই তিতা তিতা কথা শুনতে হবে নীরার। তাই ভেবেছে তাড়াতাড়ি করে চা বানিয়ে নীরবের রুমে দিয়ে আসবে। নীরবের দিকে একবারও তাকাবেও না। যেই ভাবা সেই কাজ। নীরা চা বানিয়ে নীরবের রুমে যায়, দেখে নীরব রুমে নেই। এটা দেখে নীরা একটা প্রশান্তির শ্বাস ফেলে। তারপর তাড়াতাড়ি করে চায়ের কাপটা বিছানার পাশের টেবিলে রেখে যেই না ঘুরতে যাবে, তার আগেই কে যেন নীরাকে একটা ধাক্কা দেয়। সাথে সাথে নীরা বিছানায় পড়ে যায়। নীরার হাত লেগে পাশে থাকা চায়ের কাপটা পড়ে যায়, আর সেই কাপের থেকে চা নিচে থাকা রুমালটাই পড়ে, যা নীরা আগে খেয়াল না করলেও বিছানায় পড়ে যাওয়ার পর খেয়াল করে। নীরা রুমালটা থেকে চোখ সরিয়ে ওপরে তাকাতেই ভয় পেয়ে যায়, কারণ তার সামনে নীরব দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ অনেক লাল হয়ে আছে, হাত থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে, চুলগুলো এলোমেলো, আর মুখটা কেমন এক ভয়ঙ্কর রাগী ভাব। সব মিলে নীরবকে অনেকটা হিংস্র দেখাচ্ছে। নীরা বিছানা থেকে উঠতে নিলে নীরব নীরাকে বিছানার সাথে চেপে ধরে। তারপর নীরার ঠোঁটের দিকে তাকিয়ে বলে, মানা করেছিলাম ছেলেদের থেকে দূরে থাকতে, কিন্তু তুই শুনলি না। আমার কথায় অবাধ্য হয়েছিস না, এখন শাস্তি ভোগ। আমি কিছু আর বলতে পারল না নীরা, কারণ নীরব তার ঠোঁট দখল করে নিয়েছে। প্রতিটা চুমু যেন কামড়ে পরিণত হচ্ছে নীরবের, যা সহ্য করতে পারছে না নীরা। অনবরত ধাক্কা দিচ্ছে নীরবকে, কিন্তু নীরব যে পুরুষ, তার শক্তিতে নীরা পেরে উঠছে না। কিন্তু হার মানেনি সে। নীরবকে নিজের থেকে দূরে সরানোর আপ্রাণ চেষ্টা করছে। আর এদিকে নীরব নীরার ঠোঁট কামড়াচ্ছে, আর নীরার শরীরে খুব রুডভাবে হাত দিচ্ছে, যা সহ্য করতে না পেরে নীরা জ্ঞান হারিয়ে ফেলে। নীরার জ্ঞান ফিরতে সে নিজেকে নীরবের বাহুডোরে আবিষ্কার করে। নীরব নীরার খুব কাছে। নীরার কেমন যেন অস্বস্তি হচ্ছে। নিজেকে নীরবের কাছ থেকে সরানোর জন্য একটু নড়তেই নীরব জেগে যায়। চোখ খুলে যখন দেখে নীরা তার দিকে তাকিয়ে আছে, সাথে সাথে সে নীরাকে একটা ধাক্কা দেয়। ফলে নীরা বিছানা থেকে পড়ে যায়। খুব ব্যথা পায় সে। নীরবের দিকে তাকাতে দেখে নীরব তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। পর মুহূর্তে সে মুখ শক্ত করে রুম থেকে বের হয়ে যায়। মিসেস মুজমালের চিল্লাচিল্লিতে নীরা অতীত থেকে বর্তমানে ফিরে আসে। তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। নিচে নামতে নীরার মন খুশি হয়ে যায়, কারণ নীরব সোফায় বসে আছে। আর নীরব একা না, তার সাথে নীরবের খালাতো বোন রিয়াও বসে আছে। মেয়েটাকে নীরার খুব ভালো লাগে। অনেক ভালো মনের মানুষ রিয়া, তবে পোশাক পরিচ্ছদ একটু বেশি ওয়েস্টার্ন।
কিন্তু এতে রিয়াকে অনেক সুন্দরী লাগে। মনে হয় এই ড্রেসগুলো তার জন্যই তৈরি। যাই হোক, নীরা নীরবের দিকে এক পলক তাকিয়ে রিয়ার দিকে তাকায়, তারপর একটা হাসি দিয়ে রিয়াকে সালাম দেয়। প্রত্যুত্তরটা রিয়াও দেয়। তারপর বলে, তা ভাবিজি, নীরবকে তো ফাঁসিয়ে নিলে। রিয়ার কথা শুনে নীরা লজ্জা পায় না, বরং একটা মুচকি হাসি দেয়। আসলে লজ্জা পাওয়ার কিছু দেখছে না নীরা, কারণ তার সাথে যা ঘটেছে তাতে লজ্জা পাওয়ার থেকে এসব কথায় সে কষ্টটাই বেশি পাচ্ছে। আর এই কষ্টটা যেন কেউ না দেখে, তাই একটা মুচকি হাসি হাসলো নীরা। তারপর রিয়াকে বলে, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? নীরা কিছু বলতে যাবে, তার আগে কেউ বলে ওঠে, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? যা চেয়েছিল তা তো সব পেয়েছে। অন্যকে ঠকে হলেও নিজেরটা নিজের করেই সেরেছে। এত কিছু করার পরেও কেউ খারাপ থাকে নাকি? নিশ্চয়ই ও ভালো আছে নিজের প্রিয় মানুষটার সাথে। সামনের মানুষটার দিকে তাকাতেই নীরার হাত পা কাঁপা শুরু করে দেয়। মানুষটা এখানে কেন এসেছে? নীরা যে তার সাথে দেখা করতে চায় না। আসলে কিভাবে নিজের মুখ দেখাবে সে তাকে? সে যে মানুষটাকে একটু ঠলেও ঠকিয়েছে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখেনি নীরা, কিন্তু তাতে তার তো দোষ ছিল না, সব তো করেছে। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। নীরাকে কিছু না বলতে দেখে সে তার মুখে একটা বাঁকা হাসি দিয়ে নীরার একটু কাছে এগিয়ে গিয়ে বলে, কি ঠিক বললাম না নীরু? নীরা কি বলবে বুঝতে পারছে না, কথা পাল্টানোর জন্য বলল, কেমন আছেন তুর্য? যেমনটা তুমি রেখে গিয়েছিলে। তুর্যের কথায় নীরার অনেক অস্বস্তি হচ্ছে। ভাগ্যিস আশেপাশে কোনো মুরব্বী বা মিসেস মুজমাল নেই, না হলে কেলেঙ্কারি হয়ে যেত। কিন্তু বিপদ এখনো কাটেনি। রিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে, কৌতূহল মেটানোর জন্য বলেই ফেলে, কিরে তুর্য ভাইয়া, তুমি ভাবিকে এগুলো কি বলছো? রিয়ার কথা শুনে তুর্য একটা তার ছেলের হাসি হাদায়। তারপর নীরার দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, ইনি তো আবার এখন আমার ভাবি। তা ভাবি, বিবাহিত জীবন ভালো লাগছে তো? অবশ্য ভালোই তো লাগবে, নীরবের সাথে যে বিয়ে হয়েছে। তুর্য, আপনি সব জানেন, তাহলে কেন বলছেন এমন? কি করব বলো, আমার যে কষ্ট হচ্ছে। সরি তুর্য, আমি আমার কথা রাখিনি। সমস্যা নেই, আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, কিন্তু এতে ভেবো না তোমাকে ছেড়ে দিয়েছি। যদি কখনো দরকার পড়ে তাহলে আমাকে বলবে, আমি যথাসম্ভব তোমাকে হেল্প করার। তুর্যের কথা শেষ হওয়ার আগেই নীরব বসা থেকে উঠে দাঁড়ায়। এতক্ষণ সব সহ্য করলেও এখন আর সহ্য করতে পারছে না সে। সোজা গিয়ে নীরার হাত শক্ত করে ধরে, তারপর নীরাকে রুমের দিকে নিয়ে যেতে থাকে। নীরবের চোখ লাল হয়ে আছে, চোখ মুখ শক্ত করে রেখেছে সে। নীরবকে এইভাবে দেখে নীরা তো ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে ফেলেছে। না জানি কি করে নীরব তার সাথে, প্রচন্ড ভয় করছে নীরার। নীরব নীরাকে রুমে এনে দরজা লাগিয়ে দেয়। তারপর নীরাকে নিজের কাছে এনে তার কোমর জড়িয়ে ধরে। নীরব নীরার দিকে একটু ঝুঁকে বলে, কিসমি। নীরবের কথায় নীরা বেক্কেল হয়ে যায়। সে কি ভেবেছিল আর নীরব তাকে কি বলছে? নীরা কিছুই বুঝতে পারছে না। নীরবকে দেখে এখন অনেক রাগী লাগছে, কিন্তু সে এই কথাগুলো কেন বলছে? নীরা, আমি তোকে কি বলেছি? নিজের দিকে তাকিয়ে আছে। কিসমি, ড্যাম ইট। আপনি আপনি এগুলো কি বলছেন? তুই দিবি নাকি আমি দেব? নীরাকে নিজের আরেকটু কাছে নিয়ে, দেখুন দেখুন নীরব, ছাড়ুন আমাকে। কেন? তুই না আমার বউ? সরি সরি রক্ষিতা, তাহলে তো একটা কিস দিতেই পারিস। নীরবের কথা শুনে নীরার রাগ উঠে যায়। সজোরে নীরবকে একটা ধাক্কা দেয় সে। সাথে সাথে নীরব নীরার কাছ থেকে কিছুটা দূরে চলে যায়। নীরার দিকে রক্তচক্ষুতে তাকাতেই নীরা বলে ওঠে, আপনি এমন কেন করছেন নীরব? আগে তো এমন ছিলেন না। কি হয়েছে আমাকে বলবেন তো? কিন্তু না, আপনি আমাকে কিছুই বলছেন না, বরং নিজের যা ইচ্ছে তাই করছেন। আপনার এসব কথায় আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে নীরব। বলে নীরা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। নীরব নীরা যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর বলে, চাই না কষ্ট দিতে তোমায়, কারণ তুমি যে আছো অন্তরে মিশে। কিভাবে তোমাকে কষ্ট পেতে দেখি বলো, তাই তো কষ্ট দিয়ে চলে যাই, যাতে আমার জন্য কষ্ট পেতে না হয় তোমার। চিন্তা করো না, চলে যাব তোমায় ছেড়ে, কিন্তু দিয়ে যাবে একটা সুখের জীবন। অনেকক্ষণ ধরে নীরা আর রিয়া ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। গল্প করার মাঝখানে রিয়া বলে ওঠে, আচ্ছা নীরা, তুর্য ভাই তোমাকে এগুলো কি বলছিল? তুর্য ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল তোমার সাথে ওর কিছু তো সম্পর্ক আছে। আসলে কি আছে? না মানে, সত্যি সত্যি বলিও নীরা, ও তোমার সাথে এইভাবে কথা বলছিল কেন? আসলে তুর্যর সাথে আমার বিয়ে হবার কথা ছিল, কিন্তু কিন্তু কি?
না মানে তোমার তো নীরবের সাথে বিয়ে হয়েছে, আর তাছাড়া তোমার আর তুর্যের বিয়ে হওয়ার কথা হলে আমাদের জানানো হয়নি কেন? তুর্যর সাথে আমার বিয়েটা ঘরোয়া ভাবেই হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা নীরবের সাথে হয়ে যায়। এই জন্যই আপনাদের আমার আর নীরবের বিয়ের কথাটাও বলা হয় না। মানে কিভাবে? আমাকে একটু বুঝিয়ে বলো নীরা, এমন কি হলো যে তুর্যের সাথে তোমার বিয়ে না হয়ে নীরবের সাথে হয়? আসলে অতীত। নীরব আমেরিকা থেকে এসেছে আজ প্রায় 1 মাস হলো। এই 1 মাসে কিছুই পাল্টায়নি। যদি কেউ পাল্টে থাকে তাহলে তা হলো নীরব। সারাদিন সে বাইরে থাকে, অনেক রাত করে বাসায় ফেরে, আর নীরার সাথে তেমন কথা বলে না। নীরা কিছু জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ এতটুকুই বলে, বাড়তি কোনো কথাই বলে না। নীরা অনেক জিজ্ঞেস করেছে নীরবকে যে তার কি হয়েছে, সে এমন কেন করছে, আর নীরার দোষটা কি, কিন্তু নীরব কিছুই বলতো না। নীরাকে যত সম্ভব এড়িয়ে চলতো। কিন্তু একটা জিনিস নীরা খুব ভালো করে খেয়াল করেছে, আর তা হলো নীরার সাথে তুর্যের কথা বলা। তুর্য যখনই আসে আর নীরার সাথে কথা বলে, ঠিক তখনই নীরব নীরার সাথে বাজে ব্যবহার করে। কিন্তু এমন করার কারণ কি নীরা জানে না। তবে তুর্যের কাছ থেকে যত সম্ভব দূরত্ব বজায় রেখে চলে সে। সব মোটামুটি ঠিকই ছিল, কিন্তু একদিন নীরবদের বাসায় তুর্য এসেছে কি একটা কাজে। এসেই তার প্রথমে নীরার সাথে দেখা হয়। তা দেখে তুর্য একটা মুস্কি হাসি হেসে নীরাকে বলে, কেমন আছো নীরা? জি, আল্লাহর রহমতে ভালো। আপনি? আমিও। আচ্ছা নীরব কই তুমি জানো? হ্যাঁ, উনি তো রুমে। কোনো কিছু দরকার ছিল আপনার? একটা কাজ ছিল। আচ্ছা তুমি থাকো, আমি ওর সাথে দেখা করে আসি। বলে তুর্য চলে যেতে নেবেই হঠাৎ তার চোখ নীরার হাতের দিকে যায়। সে খেয়াল করে দেখে নীরার হাতের একপাশে একটু করে পুড়ে আছে। সাথে সাথে সে নীরার হাতটা ধরে দেখতে থাকে পোড়া জায়গাটা, আর বলে, নীরা তোমার হাতটা পুড়লো কিভাবে? রান্না করতে যে পড়ে গেছে। তুমি এত কেয়ারলেস কেন নীরা? দেখেছো কিভাবে পুড়ে গেছে হাতটা? তুর্য কিছু হয়নি, সামান্য একটুই তো পড়েছে। এটা তোমার সামান্য ওলা। আর কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ কেউ এসে তুর্যর কাছ থেকে নীরার হাতটা নিজের হাতে নিয়ে নেয়। ঘটনাক্রমে নীরা আর তুর্য দুইজনেই চমকে যায়। পাশে তাকাতে দেখে নীরব দাঁড়িয়ে আছে। সে নীরার দিকে রাগের চেহারায় তাকিয়ে বলে, নীরা, তোকে আমি কতবার বলেছি রান্না করার সময় সাবধান থাকবি? আমি তো। চুপ, একদম চুপ। চল আমার সাথে। বলে নীরব চলে যেতে নাই, কিন্তু কিছু দূর গিয়ে আবার পেছনে ফিরে তুর্যকে বলে, তুই যে কারণে আসিস না কেন, এখন আমি বিজি, কালকে আসিস। যা, কাজ আছে, সব কালকে করব। বলে নীরব নীরাকে নিয়ে নিজের রুমে চলে যায়। আর তুর্য সে কতক্ষণ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। আর এদিকে কে একজন এসব কিছু আড়াল থেকে দেখছে, আর এই একজন আর কেউ না, মিসেস মুজমাল। এসব থেকে রাগে তার মাথা গরম হয়ে যাচ্ছে। যে কেউই হোক, এ রাস্তার মেয়েকে এ বাড়ি থেকে বিদায় করতে হবে। আমি চাই না এই মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে এখানে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করুক। যত তাড়াতাড়ি সম্ভব একে বিয়ে করিয়ে দিয়ে আমার বিদায় করে দিতে হবে। ভেবেই মিসেস মুজমাল নিজের রুমে যান। তারপর তুর্যকে ফোন করে আবার তাদের বাসায় আসতে বলে। আর এদিকে নীরব নীরাকে তার বিছানায় বসিয়ে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে, আর নীরার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলবে। নীরা ভয়ে চুপসে গেছে, চুপচাপ নিজের দিকে তাকিয়ে আছে। পাত্রপক্ষের সামনে বসে আছে নীরা, আর এই পাত্রপক্ষ আর কেউ না, তুর্যের পরিবার। ওই দিন মিসেস মুজমাল তুর্যকে তাদের বাসায় আসতে বলেন। তুর্য যখন আসে তখন তার সাথে প্রথমে কিছুটা কুশল বিনিময় করেন, তারপর সরাসরি তুর্যর সাথে নীরার বিয়ের প্রস্তাব দেন মিসেস মুজমাল। এতে তুর্য এক কথায় রাজি হয়ে যায়। মিসেস মুজমাল খুব ভালো করে বুঝতেন যে তুর্যের মনে নীরার জন্য কিছু তো আছে, যা তুর্যের এত সহজে নীরাকে বিয়ে করতে রাজি হওয়ায় প্রমাণ হয়ে যায়। মিসেস মুজমালের তো খুশির শেষ নেই। এখন তিনি নীরাকে সারা জীবনের জন্য বিদায় করে দিতে পারবেন, তাই তিনি আর দেরি করতে চান না। তুর্যকে কালই তার পরিবার নিয়ে আসতে বলেন, তাতে তুর্য রাজি হয়ে যায়। এখন বাদ সারল নীরাকে নিয়ে। সে কি এই বিয়েতে রাজি হবে? হয়তো হবে না। তাই হলো, নীরা এই বিয়ে করবে না, তা সে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। আর এতে মিসেস মুজমাল রেগে যান। নীরার অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি বলেন, দেখ নীরা, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমি কিন্তু তোকে আর তোর মাকে এই বাড়ি থেকে বের করে দেব। তারপর তোরা কোথায় যাবি ভেবে দেখেছিস কখনো? তার চেয়ে ভালো আমার কথা মতো এই বিয়ে করতে রাজি হয়ে যা, না হলে তোর জন্য আর
তোর মাকে ভুগতে হবে। তারপর আর কি, নীরার ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বিয়েতে রাজি হয়ে যায়। এই বিয়ের ব্যাপারে নীরা, তার মা, মিসেস মুজমাল, তুর্যের মা বাবা আর সে জানে, আর কেউ জানে না। নীরব আর মিস্টার মুজমালও নীরবের বাবা জানে না। নীরবকে ইচ্ছা করে চালানো হয়নি, আর মিস্টার মুজমাল অফিসের কাজে বিদেশে যাওয়ায় তার সাথে এত যোগাযোগ হয়নি। সকাল থেকে নীরবকে দেখা যাচ্ছে না। মিসেস মুজমাল চালাকি করে নীরবকে একটা কাজে পাঠিয়ে দিয়েছেন, তাতে নীরব রাতের আগে বাসায় ফিরবে না। তাই মিসেস মুজমাল এখন নিশ্চিন্তে আছেন। তুর্য আর তার পরিবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নীরাকে দেখতে। প্রায় আধা ঘন্টা পর তুর্য আর তার পরিবার এসে পড়ে নীরাকে দেখতে, আর নীরাও সব মেনে নেয়, কারণ সে জানে নীরব হয়তো তাকে কখনোই মেনে নেবে না। তাছাড়া মিসেস মুজমালের কথা মতো না চললে তাকে আর তার মাকে যে এই বাড়ি থেকে বের করে দেবেন তিনি। তাই মিসেস মুজমালের কথা মতো নীরা পাত্রপক্ষের সামনে যায়। নীরাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখে রীতিমতো তুর্যের মুখ হা হয়ে গেছে। আর তুর্যের পরিবার তো আগে থেকে নীরাকে পছন্দ করতেন, এখন নীরাকে এইভাবে দেখে তাদের চেহারা যেন আরো উজ্জ্বল হয়ে যায়। তুর্যের মা মিসেস মুজমালকে উদ্দেশ্য করে বলেন, ভাবি, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ, আমরা তো বিয়েতে রাজি আছি। মীরাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে চাই। অবশ্যই অবশ্যই, 2-3 দিনের মধ্যেই তাহলে বিয়েটা করে ফেলবে। দাঁড়ান আন্টি, নীরাকেও তো জিজ্ঞেস করুন ও আমাকে বিয়ে করবে নাকি, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করবেন। ও আর কি বলবে, আমরা এখানে রাজি, ও ও সেখানে রাজি। তাও আন্টি, আমি চাই নীরার মতামতটা জানতে। যদি কিছু মন না করেন তাহলে আমি কি নীরার সাথে একান্তভাবে কিছু কথা বলতে পারি? মিসেস মুজমাল প্রথমে আপত্তি করলেও তুর্য আর তার মা বাবার জোরাজুরিতে রাজি হয়ে যায়। আর নীরাকে বলেন তুর্যকে ছাদে নিয়ে যেতে। ইশারায় তাকে এটাও বলেন সে তুর্যকে বলে যে সে এই বিয়েতে রাজি। নীরাও পুতুলের মতো মিসেস মুজমাল যা যা করতে বলেন তাই করে। দুজনে ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তুর্য বলে, নীরা, জি। তুমি কি এ বিয়েতে রাজি আছো? সবাই তো বললো এ বিয়েতে রাজি। আমি তোমার কথা বলছি, তুমি এ বিয়েতে রাজি আছো তো? হুম। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা উত্তর শুনে নীরব একটা মুচকি হাসি দেয়। তারপর নীরাকে বলে, আই প্রমিস নীরা, তোমাকে কখনো কষ্ট দিব না আমি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর যদি তোমাকে কেউ জোর করে এ বিয়ে করতে বলে তাহলে তুমি আমাকে বলতে পারো আমি বিয়ে করব না। নীরা, তুমি আজকে এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে? না, এমনি মাকে ছেড়ে চলে যেতে হবে তো তাই। ও আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? বিয়ের পর তোমার আমাকেও আমাদের সাথে নিয়ে যাব, কি বলো? তুর্যের কথা শুনে নীরা একটা মুচকি হাসি দেয়, তারপর দুজনেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তুর্য বলে ওঠে, আমাদের বিয়েটা হবে তো নীরা? হঠাৎ এই প্রশ্ন? বলো না। জীবন, বিয়ে, মৃত্যু সব তো আল্লাহর হাতে, তিনি চাইলেই হবে। জানি, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই, সারা জীবন আমার সাথে থাকবে তো? হয়তো। হয়তো না, বলো হ্যাঁ। থাকবো। নীরার হাসি দেখে তুর্য হেসে দেয়। তারপর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে যায় আর সবাইকে জানায় যে তারা এই বিয়েতে রাজি আছে। এতে সবাই খুশি হয়ে যায়, সবচেয়ে বেশি মিসেস মুজমাল। তিনি সবাইকে মিষ্টি মুখ করান। তারপর সবশেষে তুর্যরা চলে যায় নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তুর্যরা যেতেই নীরা নিজের রুমে দৌড়ে চলে যায়। তারপর বিছানায় উপুু হয়ে শুয়ে কান্না করা শুরু করে। হঠাৎ নীরা তার মাথায় কারো হাতে স্পর্শ পায়। এই স্পর্শ নীরার খুব চেনা, এ যেন তার মা। মা, আমাদের এত কষ্ট কেন? আল্লাহ এত কষ্ট কেন দিয়েছেন আমাদের? এইভাবে কেন বলছিস মা? কিছু কি হয়েছে? জানি না, কেন যেন খুব খারাপ লাগছে। তুই যদি বিয়ে করতে না চাস তাহলে করিস না। না মা, আমি বিয়েতে রাজি আছি। সত্যি তো? তোর যা ইচ্ছা, এখন আয় আমার কোলে শুয়ে থাক, ভালো লাগবে। কথাটা শোনা মাত্রই নীরা তার মাকে জাপটে ধরে কান্না করা শুরু করে দেয়। তা দেখে নীরার মা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়ের কষ্ট যে তার সহ্য হচ্ছে না। রাত 1টা। নীরব মাত্রই বাসায় ঢুকেছে। রুমে ঢুকে সে প্রথমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখে নীরা টেবিলে খাবার বাচ্ছে। নীরব সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজ করা শুরু করে। নীরা খাবার বেড়ে দিয়ে চলে যেতে নেবে, তখনই নীরব বলে ওঠে,
আজকে কি কোনো অনুষ্ঠান ছিল নাকি বাসায়? বাসায় এত সাজগোজ কেন? কিসের অনুষ্ঠান? পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল। কথাটা বলে নীরা চুপ হয়ে যায়। নীরব নীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ও। নীরার কথার প্রত্যুত্তরে নীরব এমন উত্তর দেবে তা নীরা ভাবেনি। নীরবেরও বলাটা যেন নীরার কষ্ট আরো বাড়িয়ে দেয়। নীরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। বউ বেশে ছাদে দাঁড়িয়ে আছে নীরা। একটু পরই তুর্য আর তার পরিবার আসবে কাজী সাহেবকে নিয়ে। খুব ঘরোয়া ভাবে হচ্ছে তাদের বিয়ে, তাই তেমন কেউ জানে না এই বিয়ের ব্যাপারে। তুর্য তো এই বিয়ে নিয়ে অনেক খুশি। এই 3 দিন নীরাকে জ্বালিয়ে খেয়েছে ফোন করে করে। তার ধারণা ঘন্টায় ঘন্টায় ফোন করে ভালোবাসার মানুষের খবর নিলে ভালোবাসা বাড়ে। তাই সে প্রতিদিন 50 বারের ওপরেও কল করে নীরাকে, আর খোঁজ খবর নাই তার। তুর্যের এসব পাগলামিতে কেন জানি নীরার অনেক কষ্ট হয়। বারবার খালি ভাবে, আচ্ছা আমি কি তুর্যের ভালোবাসার মর্যাদা দিতে পারবো? আমি যে নীরবকে ভালোবাসি, কিন্তু এসব ভেবে কি হবে? নীরব তো আমাকে ভালোবাসে না ভেবে সবসময় একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। কেন এমন করে নীরব তা নীরা জানে না, কিন্তু এই 3 দিন নীরা নীরবকে দেখে অনেকটা অবাক হয়েছে। যেমনই হোক, আগে তো নীরব নীরাকে ভালোবাসতো, সেই হিসেবে তার বিয়ে হচ্ছে দেখে নীরাকে তো তার কিছু বলার দরকার ছিল, যে সে যেন সুখী থাকুক অথবা নীরা যেন এই বিয়ে না করুক। তেমন কিছুই নীরব বলেনি। আগের থেকেও চুপচাপ হয়ে গেছে নীরব। আগে তো তাও রাত 1টা অথবা 2টো করে বাসায় ফিরত, আর এখন 4টে বা 5টায় করে বাসায় ফেরে। নীরার সাথে নীরবের এই 3 দিনে মনে হয় একবার দেখা হয়েছে, তাও নীরব তাকে কিছু বলেনি। ওই দিনের ও বলাটাই ছিল নীরবের শেষ কথা। এইসব নীরাকে অনেক কষ্ট দেয়। নীরা ভেবেও পায় না নীরবের এমন করার কারণ। একবার যদি তার দোষটা সে জানতো, তাহলে হয়তো সে দোষটা শুধরানোর চেষ্টা করত, কিন্তু নীরব তো তার দোষটাই বলছে না। দেখতে দেখতে তুর্য আর তার পরিবার এসে যায় কাজী সাহেবকে নিয়ে। নীরাও মিসেস মুজমালের কথা মতো তুর্যের পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দেন, কিন্তু নীরা সেসবে খেয়াল নেই। তার চোখ যে একজনকে খুঁজছে, কিন্তু সে এখানে নেই। কোথায় সেটা নীরা জানে না, হয়তো বাসায় নেই। তুর্যকে কবুল বলতে বললেই তুর্য গড়গড় করে 3 বার কবুল বলে ফেলে। তাদের সবাই একসাথে হেসে দেয়, শুধু নীরা ছাড়া। তুর্যের পর কাজী সাহেব নীরাকে কবুল বলতে বলেন। নীরা কি করবে বুঝতে পারছে না। এখন যদি সে কবুল বলে ফেলে, তাহলে সে চিরদিনের জন্য তুর্যের হয়ে যাবে। কিন্তু সে তো এটা চায় না। সে চায় যেন নীরব নীরা সারা জীবনের সঙ্গী হোক, কিন্তু নিয়তি হয়তো এটা চায় না। এদিকে নীরা কিছু বলছে না দেখে কাজী সাহেব বারবার তাকে কবুল বলতে বলছে। সবার দৃষ্টি এখন নীরার দিকে। নীরা মিসেস মুজমালের দিকে তাকাতে দেখে তিনি রাগী চেহারা করে তাকিয়ে আছেন, আর তার চোখ দুটো যেন নীরাকে বলছে, তুই যদি এখন কবুল না বলিস, তাহলে তোর মাকে আর তোকে আমি রাস্তার ফকির করে ছাড়বো। এটা দেখে নীরা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর কবুল বলতে যাবে, তার আগে কেউ একজন নীরাকে হ্যাচকাটানে নিজের কাছে নিয়ে নেয়। ঘটনাক্রমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। নীরা যেন ভয়ে কাঠ হয়ে আছে, কারণ সামনে নীরব দাঁড়িয়ে আছে, চোখে মুখে হিংস্রতার ছাপ। এটারই যেন ভয় পাচ্ছিলেন মিসেস মুজমাল। আর এদিকে তুর্য অবাক হয়ে তাকিয়ে আছে নীরা আর নীরবের দিকে। বসা থেকে উঠে নীরবের দিকে একটু যেয়ে বলে, নীরব, তুই এটা কি করছিস? স্যার নীরাকে? তুই কি নীরাকে ভালোবাসিস? অবশ্যই। ওর খুশির জন্য সব করতে পারবি? হ্যাঁ, কিন্তু এগুলো কেন জিজ্ঞেস করছিস? ও আমাকে ভালোবাসে। তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে বিয়ে করিস না। মানে কি বলছিস এগুলো? ফাজলামি করা বন্ধ কর নীরব, এখন আমাদের বিয়ে হবে। আমি কোনো ফাজলামি করছি না। ও আমাকে ভালোবাসে আর আমাকেই বিয়ে করবে। চাইলে জিজ্ঞেস করে দেখ। কি বলছিস নীরব? ও তোর বোন হয়, আর ওর তো এখন তোর সাথে বিয়ে হচ্ছে, তাই না? তোর যে সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমার সাথে হবে। মানে? তুমি এগুলো কি বলছো বাবা? সরি আঙ্কেল, এ বিয়ে হচ্ছে না। যদি হয় তাহলে আমার আর নীরার হবে। নীরব, তুই এখন বেশি বেশি করছস। আমি কোনো বেশি বেশি করছি না। নীরা আমাকে ভালোবাসে তাই বলছি। আর তোকে তো বললাম নীরাকে জিজ্ঞেস করে দেখতে, তারপর না হয়। নীরা, তুমি কি নীরবকে ভালোবাসো? এতক্ষণ নীরা চুপচাপ সবার কথা শুনছিল। তুর্যের কথায় কি জবাব দেবে বুঝতে পারছে না। সে তো চায় যেন নীরবের সাথে তার বিয়ে হোক, কিন্তু তাহলে যে তুর্যকে ঠকানো হবে, ভেবে পাচ্ছে না কি করবে। নীরব এমন বিহেভ কেন করছে তাও বুঝতে পারছে না। নীরার মস্তিষ্ক বলছে যেন সে বলে যে সে নীরবকে ভালোবাসে না, কিন্তু মন বলছে তার উল্টোটা। অবশেষে নীরা তার মনের কথা শুনে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আমি নীরবকে
বলতে না দিয়ে। তাহলে তুমি আমাকে কেন বলছিলে তুমি এই বিয়েতে রাজি? তুমি অনেক খারাপ নীরা, এইভাবে আমাকে না ঠকালেও তো পারতা। একবার শুধু বলতে তুমি এই বিয়েতে রাজি না, আমি খুশি খুশি এই বিয়ে করতাম না। কিন্তু এভাবে আমার মন নিয়ে খেলা না করলেও হতো। তেমন ইউ নীরা, তেমন ইউ। বলে তুর্য তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। খুব কষ্ট হচ্ছে তার, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নীরব তো অনেক খুশি, সে যা চেয়েছিল তাই পেয়েছে। কেমন যেন এক রহস্যময় হাসি হাসছে সে। আর মিসেস মুজমাল, তিনি তো রাগে গজগজ করছেন। তিনি কিছু বলতে যাবেন, তার আগেই নীরব বলে ওঠে, এখন যদি কেউ আমার আর নীরার বিয়ের বিপক্ষে যায় তাহলে আমি নীরাকে নিয়ে এখান থেকে যেতে বাধ্য হব, তখন কখনো এখানে আসবো না। সো বি কোয়েট। আর কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। বলে নীরব নীরার হাত শক্ত করে ধরে সোফায় বসে। আর কাজী যা যা করতে বলছে সব করছে। নীরার দিকে কেউ তাকাচ্ছেও না। নীরা কি চায় আর কি চায় না সেদিকে কারোর কোনো খেয়াল নেই। যে যার ইচ্ছা মতো সব করছে। নীরা যেন হাতের পুতুল হয়ে গেছে। দূর থেকে এসব নীরার মা দেখছে। এসব দেখে তার চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার নেই। নিজের মেয়েকে এভাবে হেনস্থ হতে দেখেও তিনি কিছু করতে পারছে না। এদিকে মিসেস মুজমালের রাগের শেষ নেই। তিনি কি চেয়েছিলেন আর কি হচ্ছে, আর এক মুহূর্ত তিনি এগুলো সহ্য করতে পারছেন না। তাই রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যান। সব শেষে নীরা আর নীরবের বিয়েটা হয় আর রীতিনীতি মেনে হয়ে যায়। এখন নীরা বাসর ঘরে বসে আছে। তার মা তাকে নীরবের রুমে নিয়ে এসেছে। যাওয়ার আগে নীরা তার মাকে ধরে অনেক কান্না করে। কেন যেন নীরবের সাথে বিয়ে হয়েও নীরা খুশি লাগছে না, বরং কষ্টই হচ্ছে। নীরা নিজের মাকে ধরে কিছুক্ষণ কান্না করার পর নীরার মা মেয়েকে একটু আদর করে নিজের শাড়ির আঁচল মুখে গুজে চলে যান। আর নীরা নিজের কষ্টগুলো আড়াল করে মুখে হাসি ফোটায়। ভেবেছিল নীরব আর সেই নতুন করে জীবন শুরু করবে, কিন্তু নীরব রুমে এসে যা বলে তাতে নীরার ধারণাটা ভুল প্রমাণ হয়। তাই অনেক রাতেই নীরব নিজের রুমে ঢোকে। এতক্ষণ নীরা বিছানায় বসে বসে ঝিমোচ্ছিল আর নীরবের অপেক্ষা করছিল। দরজা খোলার শব্দ শুনে সামনে তাকাতেই দেখে নীরব এসে গেছে। তাই নীরা ঠিকঠাক হয়ে বসে। নীরব দরজা লাগিয়ে ধীর পায়ে নীরার কাছে এসে বসে। নীরবকে দেখে কেমন জানি ড্রাঙ্ক মনে হচ্ছে নীরার। নীরব নীরাকে হেলতে তুলতে বলে, কি বিয়েটা তো হয়ে গেল তাই না? তো এখন তাহলে শুরু করা যাক। মানে? বাসরাতে যা করে তাই করব, আর কি? কি বলছেন আপনি নীরব? আমি আবার কি বলছি? শুধু বলেছি বাসরাতে মানুষ যা করে তাই করব, তাছাড়া তোকে শাস্তিও তো দিতে হবে। কিসের শাস্তি? আরে এতদিন তো আমি তোর সাহস দেখছিলাম, আসলেই তোর অনেক সাহস। আচ্ছা তুই কি ভেবেছিলি আমাকে না বলে তুই বিয়ে করবি? আর আমি তোকে করতে দেব? জীবনেও না। এত সহজে আমার কাছ থেকে রেহাই পাবি না তুই। দেখুন নীরব, আমি তো আপনাকে বলেছিলাম। কি বলেছিলি? তোকে পাত্রপক্ষ দেখতে এসেছিল? এটা কই বিয়ে হবে এটা তো বলিসনি। আপনি আমাকে বলার সুযোগ দেননি। তাই? অনেক সরি, কিন্তু এখন তো কিছু করার নেই বেবি। তোমাকে তো তোমার সাহসের দাম দিতে হবে। নাও কামান বেবি, আমার কাছে আসো। নীরার দিকে এগিয়ে, প্লিজ প্লিজ নীরব, আমার থেকে। আর কিছু বলতে পারলো না নীরা। তার আগে নীরব নীরার উপর ঝাঁপিয়ে পড়ে। তোমাদের বিয়েটা পুরাই সিনেমার মতো হয়েছে তাই না? হয়তো। আচ্ছা নীরা, মানে ভাবি। সমস্যা নেই, আপনি আমাকে নীরা বলতে পারেন। আচ্ছা তুমি আর নীরব কি আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসতে? আচ্ছা আজকে রাতে তুমি কি পরবা, শাড়ি নাকি গাউন? আমি তো গাউন পরবো। কেন? আরে রাতে আমি, তুমি, নীরব আর তুর্য বাইরে খেতে যাব, তাই না? আমি যাব? কিন্তু কেন? আর তাছাড়া আমাকে তো কেউ বলেনি। তোমাকে কেউ বলেনি? তাহলে হয়তো নীরব তোমাকে সারপ্রাইজ দিত, তাই বলেনি। বুঝলাম, কিন্তু আর বাইরে যাব কেন? আরে তুমি আর নীরব তো চুপি চুপি বিয়ে করে ফেলেছো, আমাদেরকে তো জানা হয়নি। তাই আমরা নীরবকে ট্রিট দিতে বলেছি। তাই তো আমাদের আজকে বাইরে খেতে নিয়ে যাবে। ও আচ্ছা, এখন চলুন, অনেকক্ষণ হয়েছে আমরা এখানে আছি, এখন যাওয়া উচিত। চলো। বলেই নীরা আর রিয়া নিচে চলে যায়। নীরা নিচে যেতেই মিসেস মুজমাল তাকে তার কাছে ডাক দেয়। নীরা মিসেস মুজমালের কাছে যেতেই তিনি বলে ওঠেন, তাহলে এসেছিস নবাব জাদি? তা কোথায় ছিলে এতক্ষণ? রিয়ার সাথে একটু ছাদে ছিলাম মা। এই তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডাকবে না। ভালোই তো সবাইকে নিজের হাতের
মুঠোয় নিয়ে এসেছিস, এখন আমাকেও নিজের ফাঁদে আটকাতে চাস? জীবনও হবে না এটা। যা কাজ করতে যা। এতগুলো কাজ কে করবে, তোর মা? যাচ্ছি। চোখের পানি ফেলতে ফেলতে। নীরার খুব কষ্ট হয় এমন কথা শুনলে, কিন্তু কি বা করার আছে? সে যদি প্রতিবাদ করে তাহলে তার মা কষ্ট পাবে। আর তাছাড়া সে যতটুকু পড়াশোনা করেছে সবকিছুর সার্টিফিকেট মিসেস মুজমালের কাছে, না হলে সে অনেক আগে চলে যেত নিজের মাকে নিয়ে। নিজে কিছু করে সে তার মা বা অন্য এক ঠিকানায় থাকতে শুরু করত, কিন্তু সার্টিফিকেট ছাড়া কেই বা চাকরি দেবে ভেবেই কয়েক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে গালে পড়ে নীরার। বাসার কাজগুলো শেষ করতে করতে নীরার প্রায় দুপুর 2টো বেজে যায়। রুমে যেতে দেখে নীরব ল্যাপটপে কিছু করছে। নীরা নীরবের দিকে একবার তাকিয়ে তোয়ালে আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় কিছুক্ষণ পরে নীরা ওয়াশরুম থেকে বের হয়। এসে দেখে নীরব রুমে নেই, হয়তো বারান্দায়। আজ নীরা শাড়ি পরেছে। নীরবের শাড়ি অনেক পছন্দ। নীরব সবসময় নীরাকে বলতো যে তাদের যখন বিয়ে হবে তখন নীরাকে প্রতিদিন শাড়ি পরতে হবে, না হলে নীরব নীরার সাথে আড়ি কাটবে। আফসোস, নীরব আর সেটা নীরাকে বলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা আয়নার সামনে দাঁড়ায়। চুল মুছতেছিল, হঠাৎ নীরা তার কোমরে কারো স্পর্শ অনুভব করে। এতে নীরা একটু ভয় পেয়ে যায়। পেছনে ফিরতে দেখে নীরব তার কোমর ধরে তাকে জড়িয়ে ধরেছে। এতে নীরা কিছুটা অবাক হয়। এদিকে নীরব যেন একটা ঘোরের মতন আছে। নীরার গায়ে লেপ্টে থাকা গোলাপি শাড়ি, ভেজা চুল, মুখে আর ঠোঁটে বিন্দু বিন্দু পানির কণা যেন নীরবকে আরো বেশি আকর্ষণ করছে। ধীরে ধীরে সে নীরাকে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরা নীরবের শ্বাস প্রশ্বাস স্পষ্ট অনুভব করতে পারছে। তাতে নীরার নিঃশ্বাস যেন ঘন হয়ে যাচ্ছে। নীরব নীরার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে কয়েকটা গভীরভাবে চুমু দেয়। তারপর নীরার চুলে নাক ডুবায় আর নাক ঘষতে থাকে নীরার ঘাড়ে। হঠাৎ দরজা থাকানোর শব্দে তাদের দুজনের ধ্যান ভাঙে। নীরব নীরার কাছে সরে গিয়ে আবার বারান্দায় চলে যায়। নীরা কয়েক সেকেন্ড নীরবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দরজা খুলতেই দেখে রিয়া দাঁড়িয়ে আছে। নীরব কি রুমে আছে? উনি বারান্দায়। কিছু কি দরকার ছিল? ওনাকে ডাকবো আমি? না না, ওর সাথে আমার কি কাজ? আমি তো শুধু বলতে এসেছিলাম খাবার খেতে নিচে তোমাদেরকে ডাকছে, আর তাড়াতাড়ি আসো, তোমাদের ছাড়া আমি খাবো না, আর আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। রিয়ার কথা শুনে নীরা হেসে দেয়। তারপর বলে, আপনি নিচে যান, আমি নীরবকে নিয়ে আসছি। তারপর সবাই মিলে একসাথে খাবার খাবো, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি আসো। বলে রিয়া চলে যায়। নীরা রুমে গিয়ে দেখে নীরব এখনো বারান্দায়। তাই নীরা বারান্দায় যায়। বারান্দায় গিয়ে দেখে নীরব কার সাথে যেন কথা বলছে। তুই কিন্তু ভালো করছিস না এটা। নীরাকে এ ব্যাপারে কিছু বলবি না। সত্যি কি কিছু হয়েছে, নাকি এটা শুধুই খাবার খাওয়ার জন্য হয়েছে? তাহলে রাতে আসার সময় দেখা যাবে, এখন রাখি। বলে নীরব পেছনে ফিরতে দেখে নীরা দাঁড়িয়ে আছে। এতে নীরব একটু ঘাবড়ে যায়। তা দেখে নীরা বলে, কিছু কি হয়েছে? না, কেন? না মানে আপনাকে অনেকটা টেনসড দেখাচ্ছে। যাই হোক, নিচে খেতে আসুন। তারপর নীরা নিচে চলে যায়। নিচে যেতেই দেখে সবাই খাবার টেবিলে বসে আছে, কিন্তু তুর্য নেই। তাতে নীরা একটা প্রশান্তির নিঃশ্বাস নেয়। তুর্যের সাথে চোখে চোখ মেলাতে এখন নীরার বিবেকে বাঁধে। এত কিছুর পর কিভাবে চোখ মেলাবে সে? তাও তো অনেকবার দেখা হয়েছে তাদের, আর দেখা হলে তুর্যের সেই কথাগুলো। খুব কষ্ট হয় নীরার। নীরা টেবিলের কাছে গিয়ে সবাইকে খাবার বাড়া শুরু করে। তা দেখে রিয়া বলে ওঠে, নীরা, তুমি খাবার বাড়ছো কেন? সার্ভেন্ট হাতে আছে, তুমি চেয়ারে বসো, আমাদের সাথে খাবে। রিয়ার কথা শুনে নীরা মিসেস মুজমালের দিকে তাকায়। তাকাতেই দেখে তিনি তাকে ইশারা করে বলছেন চেয়ারে বসতে। নীরাও কথা না বাড়িয়ে চেয়ারে বসে পড়ে। নীরা বসতে নীরব খাবার গতিতে এসে নীরার পাশে বসে পড়ে। তাতে সবাই কিছুটা অবাক হয়। তা দেখে নীরব বলে, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? খাবার থেকে আমাকে সুন্দর লাগছে নাকি? নীরবের কথা শুনে সবার মুখে বিরক্তির ছাপ। সবাই যার যার মতন খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়া শেষে নীরা তার মার কাছে চলে যায়, মার সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আর নীরব সে কোথায় যেন বাইরে গেছে। যাওয়ার আগে শুধু এটাই বলে গেছে নীরা আর রিয়া যেন রেডি থাকে, এসে তাদের রেস্টুরেন্টে নিয়ে যাবে সে। নীরবের কথা মতো নীরা আর রিয়া সন্ধ্যার দিকে রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নীরবও চলে আসে, কিন্তু তুর্যকে কোথাও দেখা যাচ্ছে না। নীরা তুর্যের কথা জিজ্ঞেস করতেও পারছে না, কারণ নীরব আছে। তাই কথা না বলে বেরিয়ে যায় নীরবের সাথে। অনেকক্ষণ থাকে তারা রেস্টুরেন্টে, কিন্তু এতটুকু সময়ে নীরব একটা কথা বলেনি। তাকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তাহলে সে শুধু হাতে জবাব দিয়েছে।
যাতে রিয়া বিরক্ত হয়ে নীরবের সাথে কথাই বলেনি। যা বলেছে সব নীরার সাথে। এক কথায় অনেক মজা করেছে নীরা আর রিয়া। নীরবের কথা তো বাদই দিলাম। বাসায় আসার পরপরই নীরব কোথায় যেন চলে যায়। তাতে নীরা এত মাথা ঘামায় না। নীরবের তো শুধু কাজই বাইরে যাওয়া, বাসায় তো সে থাকেই না। কিন্তু এসবে নীরবকে বড্ড অচেনা লাগে নীরার। আগে তো তারা কত আনন্দ করতো একসাথে, সারাদিন গল্প করত, আর এখন নীরব তার সাথে কথাই বলে না। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। এই দীর্ঘশ্বাসে এখন নীরার সঙ্গী, তাছাড়া যে তার কিছুই করার নেই। তারপর রিয়া ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে নীরব এখনো আসেনি। নীরা অনেকক্ষণ অপেক্ষা করে নীরবের। অপেক্ষা করতে করতে নীরা একসময় ঘুমিয়ে যায়। মাঝরাতে নীরার মনে হয় কেউ তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীরা চোখ খুলতে দেখে নীরব তাকে জড়িয়ে ধরে কান্না করছে। নীরবের চোখের পানি স্পষ্ট। তা দেখে নীরার কেমন যেন কষ্ট লাগা শুরু হয়ে যায়। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হতে থাকে। জীবনের প্রথম সে নীরবকে কাঁদতে দেখছে। কাঁপা কাঁপা কণ্ঠে নীরবকে বলে, আপনার আপনার কি কিছু হয়েছে নীরব? প্লিজ আমাকে বলুন, আপনি আপনি কান্না করছেন কেন? আমার একটা কথা রাখবি নীরা? জি বলুন। আমি ডিভোর্স চাই নীরা। তুই তুর্যকে বিয়ে করে ফেল। আমি ওকে বলেছি, ও বিয়ে করতে রাজি আছে। কথাটা শোনা মাত্রই নীরা নীরবকে একটা ধাক্কা মারে। তারপরে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনার মাথা ঠিক আছে নীরব? আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। না, আপনি কিছু ভেবে চিন্তে বলছেন না। আপনি পাগল হয়ে গেছেন নীরব। আপনি না সত্যিই পাগল হয়ে গেছেন। আমি তোর ভালোর জন্য বলছি, তুই তুর্যকে বিয়ে করে ফেল। কথাটা শেষ হতে নীরা নীরবকে একটা থাপ্পড় মারে। তারপর বলে, তুই একটা কাপুরুষ, সেটা তুই জানিস? কি ভেবেছিস কি আমাকে তোরা? যখন ইচ্ছে বিয়ে করবে, যখন ইচ্ছে বিয়ে ভেঙে দিবি। সাফ সাফ বল না যে তোর আর আমাকে প্রয়োজন নেই। তুই যা চেয়েছিলি তা তো পেয়ে গিয়েছিস। এখন আর আমাকে দরকার নেই, তাই তো এগুলো বলছিস। নীরা তুই আমাকে আর একটা কথাও বলবি না। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার থেকে মুক্তি চাস তুই, তাই না? দিব আমি তোকে মুক্তি। তার আগে এখান থেকে চলে যাব। তোর চেহারা আমি দেখতে চাই না। বলে নীরা কাঁদতে কাঁদতে চলে যায় রুম থেকে। রাত প্রায় 3টে। এইমাত্র ক্লান্ত শরীর নিয়ে নীরব বাসে এসেছে। রুমে ঢোকার সাথে সাথে তার চোখে নীরার চেহারা ভেসে ওঠে। ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, কই তুই নীরা? প্লিজ চলে আয়। আমার তোকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পারছি না তোকে ছাড়া থাকতে, খুব কষ্ট হচ্ছে নীরা। প্লিজ চলে আয়। তোকে ছাড়া আমার অন্তরটা পুড়ে যাচ্ছে রে। প্লিজ চলে আয় জান, ভালো লাগছে না আমার। বলতে বলতে নীরব বসা থেকে উঠে যায়। হাতের কাছে যা পাচ্ছে সব এলোপাথারি মেরে ভেঙে দিচ্ছে আর নীরা নীরা বলে চিল্লাচ্ছে। তাই অনেকক্ষণ পর নীরব শান্ত হয়ে যায়। ফ্লোরে বসে কান্না করা শুরু করে দেয়। কালকে যখন নীরা কান্না করতে করতে রুম থেকে চলে যায়, তখন নীরব ভেবেছিল নীরা কতক্ষণ ছাদে থেকে আবার রুমে চলে আসবে। কিন্তু রাত থেকে প্রায় ভোর হয়ে যায়, কিন্তু নীরা রুমে আসে না। তাই নীরব ছাদে যায় নীরা কি করে তা দেখার জন্য। কিন্তু নীরব ছাদে গিয়ে দেখে নীরা নেই। এক প্রকার পাগলের মতো বাসায় এক এক কোনায় নীরাকে খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। অবশ্যই নীরব নীরা আর তার মায়ের রুমে যায়। সেখানে যেতে দেখে নীরার মা বিছানায় বসে বসে বই পড়ছে। দরজা খোলার শব্দ পেয়ে তিনি সামনে তাকাতে দেখেন নীরব দাঁড়িয়ে আছে। তিনি নীরবের দিকে একবার তাকিয়ে আবার বই পড়া শুরু করেন, যেন তিনি জানেন নীরব কেন এসেছে। নীরব ধীর পায়ে নীরার মার কাছে যায়। তারপর ফ্লোরে বসে মার হাত ধরে বলতে শুরু করে, মা আমি জানি আপনি জানেন যে নীরা কোথায়। প্লিজ বলুন না আমাকে ও কোথায়। আমার খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া। আমার মেয়ে যে কষ্ট পাচ্ছে নীরব, ওটার কিছু না। আমি জানি না তোমরা সবাই ওর সাথে এমন কেন করছো। আচ্ছা মানলাম সবাই ওকে পছন্দ করে না, তাই এমন খারাপ ব্যবহার করে ওর সাথে। কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে, তাই না? তাহলে তুমি এমন করো কেন ওর সাথে নীরব? নীরব চুপ হয়ে আছে, কিছু বলার নেই তার। কি বা বলবে সে? নীরাকে তো সে কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়েছে, যদিও সেটা ফুল বোঝাবুঝি ছিল। কিন্তু তার তো নীরাকে একবার জিজ্ঞেস করার দরকার ছিল, কিন্তু সেটা তো সে করেনি, বরং কষ্ট দিয়ে গেছে নীরাকে। নীরবকে কিছু বলতে না দেখে নীরার মা একটা মুচকি এসে বলে, যাও বাবা, রুমে যাও। এখান থেকে তোমার লাভ নেই। নীরা কোথায় সেটা আমি জানি না, আর যদি জানতাম তাহলেও হয়তো বলতাম না। নিজের মেয়েকে তো আর কষ্ট পেতে দেখতে পারবো না। যাও, তোমার রুমে যাও। নীরব আর কথা বাড়ালো না। কতক্ষণ নীরার মায়ের কোলে শুয়ে থেকে নীরব হঠাৎ দাঁড়িয়ে যায়। তারপর তাড়াহুড়ো করে রুম থেকে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় নীরাকে খোঁজার উদ্দেশ্যে।
রাস্তায় রাস্তায় পাগলের মতো নীরাকে খুঁজতে থাকে সে। কিন্তু আফসোস, সকাল থেকে রাত হয়ে যায় কিন্তু নীরার কোনো খোঁজ পায় না সে। মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে নীরবের। খুব কষ্ট হচ্ছে তার, নিঃশ্বাস নিতে পারছে না সে। বারবার একটা কথাই ভাবছে, নীরা ঠিক আছে তো, ওর সাথে কোনো খারাপ কিছু ঘটেনি ভেবেই আত্মা কেঁপে ওঠে নীরবের। তাই অনেক রাত করে বাসায় ফেরে, রুমে গিয়েই হাতের কাছে যা পায় সব ভাঙচুর করা শুরু করে দেয় আর নীরা নীরা বলে চিল্লাতে থাকে। জিনিস ছোড়াছুড়ির ফলে নীরবের কপালে একটা কাচের টুকরো লেগে কেটে যায়, ফলে রক্ত পড়া শুরু করে সেখান থেকে। কিন্তু তাতে কোনো প্রকার খেয়াল নেই নীরবের। তাই অনেকক্ষণ পর নীরব একটু শান্ত হয়, ফ্লোরে হাঁটু গেড়ে বসে কান্না করা শুরু করে। আর চোখের পানি যেন বাদ মানছে না তার। হঠাৎ নীরব কারো পায়ের আওয়াজ পায়। পায়ের আওয়াজটা ধীরে ধীরে তার একদম কাছে চলে আসে। নীরবের সামনে কে যেন একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। নীরব মাথা তুলে তাকাতেই দেখে নীরা দাঁড়িয়ে আছে। সাথে সাথে নীরব দাঁড়িয়ে যায়। তারপর নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয় আর বলতে থাকে, তুই এত খারাপ কেন নীরা? এভাবে কেউ চলে যায়? প্লিজ আর কখনো এভাবে যাবি না, আমার না খুব কষ্ট হয়। মনের বাচ্চাদের মতো কান্না করা শুরু করে দেয় নীরব। নীরবের এমন করায় নীরার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তা সে প্রকাশ করেনি। নীরবকে নিজের কাছ থেকে সরিয়ে তাচ্ছিল্যের সাথে বলে, এতটুকুতেই এই অবস্থা? সত্যি সত্যি যদি চলে যেতাম তাহলে কি করতেন? আচ্ছা, আপনি না ডিভোর্সের কথা বলেছিলেন? আমি কিন্তু রাজি আছি। তুর্যের সাথে আমাকে খুব ভালো মানাবে, তাই না? দেখবেন যখন আমার আর তুর্যের বিয়ে হবে তখন সবাই একটা কথাই বলবে, দে আর জাস্ট মেড ফর ইচ আদার, তাই না? নীরার কথায় নীরব অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, এমন কেন বলছিস নীরা? কেন, আপনি কি শুধু আপনার ভালো বুঝেন নাকি? আমিও বুঝি, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। নীরার মুখে এইসব শুনে নীরবের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছুই বলতে পারবে না। সে তো নীরাকে বলেছিল তাকে ডিভোর্স দিতে আর তুর্যকে বিয়ে করতে। এখন তো নীরাও রাজি হয়ে গেছে, সে যা চেয়েছে তাই পেয়েছে, তাহলে আর নীরাকে দোষ দিয়ে কি লাভ? ভেবে নীরব চোখের পানি মুছে নীরার পাশ কাটিয়ে চলে যেতে নিলেই নীরা নীরবের হাত ধরে ফেলে। তারপর নীরবকে নিয়ে বিছানায় বসে। বিছানার পাশে থাকা টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেখান থেকে কাটা ছেঁড়ার মলম নিয়ে নীরবের কপালে লাগাতে শুরু করে নীরা। তাতে নীরব অবাক হয়ে নীরার দিকে তাকায়। তা দেখে নীরা একটা মুচকি এসে বলে, এত অবাক হবার কিছু নেই। আরে আপনি আমার প্রথম স্বামী, সবাই যদি জানে আমি আমার প্রথম স্বামীকে সামলাতে পারিনি, তাহলে দ্বিতীয় স্বামীকে কিভাবে সামলাবো? তাই আর কি আপনাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি, না হলে যে আবার তুর্যের খেয়াল ঠিক মতো রাখতে পারবো না। তাই আপনাকে দিয়ে না ওই প্র্যাকটিস করছি আর কি। আর তাছাড়া নীরবের সহ্য হচ্ছে না নীরার এসব কথা, তাই সে নীরার কথা শেষ হওয়ার আগেই রুম থেকে বের হয়ে যায়। আর নীরা নীরবের যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, কেন এমন করছেন নীরব? আপনি তো এখন আমাকে ভালোবাসেন, তাহলে কেন দূরে ঠেলে দেন? আমার আর এসব সহ্য হচ্ছে না নীরব। কি হয়েছে তা প্লিজ আমাকে বলুন। এভাবে চুপ থাকলে তো কোনো কিছুর সমাধান হবে না। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। মনের অজান্তে নীরার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নীরা চোখের পানি মুছে প্রথমে ঘর পরিষ্কার করে, তারপর বারান্দায় গিয়ে এক কোণে বসে বসে ভাবতে থাকে, যদি রিয়া না থাকতো তাহলে সে বুঝতেই পারতো না নীরব তাকে কতটা ভালোবাসে। কালকে নীরা রুম থেকে বের হতেই নীরা রিয়ার সাথে ধাক্কা খায়। রিয়া নীরাকে এভাবে কাঁদতে দেখে বলে, কি হয়েছে নীরা, এভাবে কাঁদছো কেন? রিয়ার কথা শেষ হতেই নীরা রিয়াকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয় আর এক এক করে সব বলে দেয়, যেন রিয়াই একমাত্র মানুষ যাকে নীরা বিশ্বাস করতে পারে। নীরার কথা শেষ হতেই রিয়া রাগে গজগজ করতে করতে বলে, ভালোবাসার কদর নেই ওর কাছে, তাই তোমার সাথে এমন করেছে। তুমি একটা কাজ করো, পুরো একদিন কোথাও লুকিয়ে থাকো। আগে দেখা দরকার নীরব তোমাকে আসলেই ভালোবাসে নাকি। যদি না ভালোবাসে তাহলে তো তোমাকে খুঁজবে না, আর যদি ভালোবাসে তাহলে অবশ্যই তোমাকে পাগলের মতো খুঁজবে। তারপর না হয় ওকে জিজ্ঞেস করবো ও কেন এমন করছে। কিন্তু আমি কোথায় লুকাবো? আমার তো যাবার কোনো জায়গা নেই। তাছাড়া মাকে কি বলবো? উনিও তো আমাকে খুঁজবেন। রিয়া থাকতে তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো, আমার রুমে লুকাও।
ওখানেও তোমাকে খুঁজতে আসবে না। আর আন্টিকে আমি উল্টাপাল্টা কিছু বলে বুঝিয়ে দিব, তুমি চিন্তা করো না। আর তোমার মাকেও সব বুঝিয়ে দিব। এমন করা কি ঠিক হবে রিয়া? অবশ্যই, অনেক কষ্ট দিয়েছে ও তোমাকে, এখন না হয় তুমি দিবা। আর তাছাড়া তুমি জেনেও যাবা নীরব তোমাকে কতটুকু ভালোবাসে। এরপর আর কি, রিয়ার কথা মতো নীরা তার রুমে লুকিয়ে যায়। প্ল্যান মোতাবেক নীরব ওই রুমে নীরাকে খুঁজতে আসে না, তবে 3-4 বার উকি ঝুঁকি দিয়েছিল সে, কিন্তু নীরাকে দেখেনি। আর নীরব প্রমাণও করে দেয় সে নীরাকে কতটা ভালোবাসে, তবে সেটা সে কেন প্রকাশ করতে চায় না সেটা নীরা জানে না। একটা দীর্ঘশ্বাস পেলে নীরা পাশের দেওয়ালটাই হেলান দেয়। তারপর নীরবের সাথে ছোটবেলায় তার কাটানো কিছু বেস্ট সময়ের কথা ভাবতে থাকে। অতীতের কথা ভাবতে ভাবতে নীরা কখন যে ঘুমিয়ে পড়ে তা সে জানে না।